ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি জিএস মক টেস্টে আরও একটি সেশন, যেখানেও রয়েছে তোমাদের জন্য 10টি বেস্ট কোশ্চেন এবং তার অ্যান্সার। চলো দেখে নেওয়া যাক আজকের 10টি বেস্ট কোশ্চেন এবং তার অ্যান্সার। প্রথম প্রশ্ন, লখনউ প্যাক্ট ওয়াজ আ ডিল বিটুইন। লখনউ প্যাক্ট কাদের মধ্যে হয়েছিল? এই কোশ্চেনের মাধ্যমে আমাদের কাছ থেকে সেটাই জানতে চাওয়া হয়েছে। অপশনগুলো চলো দেখে নেওয়া যাক। ইন্ডিয়ানস অ্যান্ড দ্য ব্রিটিশ অ্যাবাউট লেজিসলেটিভ সিটস। অপশন বি, হিন্দুস অ্যান্ড মুসলিম রিগার্ডিং সিট শেয়ারিং ইন লেজিসলেচার। অপশন সি, ডিপ্রেস কাস্ট অ্যান্ড ব্রাহ্মিনস অ্যাবাউট জব রিজার্ভেশন। অপশন ডি, হিন্দু অ্যান্ড সিখস অ্যাবাউট জব রিজার্ভেশন। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, লখনউ প্যাক্ট ওয়াজ ডিল বিটুইন হিন্দু and Muslim regarding seat sharing. It was joint session of the Congress held at Lucknow in 1961. অর্থাৎ এই লখনউ প্যাক্ট হয়েছিল হিন্দু এবং মুসলিমদের মধ্যে সিট শেয়ারিংয়ে এর যে আলোচনা, সেই সিট শেয়ারিং সংক্রান্ত আলোচনা নিয়েই লখনউ প্যাক্ট কিন্তু স্বাক্ষরিত হয়েছিল এবং এটা একটা জয়েন্ট সেশন ছিল ও যেটা হয়েছিল কংগ্রেসের মাধ্যমেই হয়েছিল এবং সেটা হয়েছিল 1916 সালে লখনউতে। পরবর্তী কোশ্চেন, দ্য হিরো অফ দ্য কাকোরি ডেকোয়েট কেস ওয়াজ। কাকোরি ডেকোয়েট কেসের হিরো নায়ক কে ছিলেন? অপশান এ, রামপ্রসাদ বিসমিল। অপশান বি, ভগৎ সিং। অপশান সি, বটুকেশ্বর দত্ত। অপশান ডি, বরকতুল্লাহ। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, কাকোরি ডেকোয়েট ওয়াজ আ ট্রেন রবারি কনসিভড বাই রামপ্রসাদ বিসমিল নিয়ার লখনউ। অর্থাৎ কাকোরির যে ডাকাতি মামলা, কাকোরির ডাকাতি যে হয়েছিল, সেই ডাকাতিটা হয়েছিল ও মূলত ট্রেন ডাকাতি বলা চলে। সেই সময় ট্রেনে ডাকাতি করা হয়েছিল এবং সেই ডাকাতির মেইন যে মাস্টার মাইন্ড ছিল বা মেইন হিরো ছিলেন রামপ্রসাদ বিসমিল। এবং এই কাকোরি ডকাইট অর্থাৎ কাকোরি ডাকাতি যে ঘটনাটা হয়েছিল, এটা জায়গাটা হচ্ছে কিন্তু লখনউয়ের পার্শ্ববর্তী অঞ্চল। ইট ওয়াজ অর্গানাইজড আন্ডার দ্য ব্যানার অফ হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন। হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের ব্যানারে এই কাকোরি ড্যাকয়েট যে ট্রেন রবারিটা, সেটা কিন্তু হয়েছিল। হুইচ অফ দ্য ফলোয়িং রেজিস্ট লিবার্টি অ্যান্ড ফ্রিডম। এর মধ্যে কোনটা লিবার্টি আর স্বাধীনতা এই দুটোকে বাধা দান করে? সেন্ট্রালাইজেশন, ডিসেন্ট্রালাইজেশন, প্রাইভেটাইজেশন, ন্যাশনালাইজেশন। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, দ্য সেন্ট্রালাইজেশন অফ আ রিসোর্স ইজ আ হার্ডল ইন ফ্রিডম অ্যান্ড লিবার্টি। সেন্ট্রালাইজেশন মানে হচ্ছে কেন্দ্রিকতা বা কেন্দ্রীকরণ। যখন সমস্ত কিছুই অত্যধিক পরিমাণে কেন্দ্রীকরণ হয়, তখন সেই ধরনের শাসন ব্যবস্থাতে কিন্তু লিবার্টি বা ফ্রিডম ভোগ করার ক্ষেত্রে কিন্তু অনেক রকমের বিধিনিষেধ কিন্তু আরোপিত হয়ে যায়। পরবর্তী কোশ্চেন, আন্ডার হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেল দ্য ইলেকশন কমিশন ওয়াজ এস্টাবলিশ। আর্টিকেল 355, আর্টিকেল 256, আর্টিকেল 324, আর্টিকেল 320। এই প্রশ্নে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে কোন ধারা অনুযায়ী, ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী ইলেকশন কমিশনকে এস্টাবলিশ অর্থাৎ প্রতিষ্ঠা করা হয়েছিল? রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি, আর্টিকেল 324 এস্টাবলিশ দ্য অফিস অফ ইলেকশন কমিশন ইন ইন্ডিয়া। অর্থাৎ আর্টিকেলের 324 নম্বর ধারা অনুযায়ী কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু তৈরি হয়েছিল। অ্যাকর্ডিং টু দিস আর্টিকেল, power of superintendence, direction and control of election of parliament, state legislature of the office of president and the vice president of India shall be vested in the election commission. অর্থাৎ ইলেকশন কমিশন কিন্তু সমস্ত যে পার্লামেন্টের ইলেকশন থেকে শুরু করে তারপর রাজ্য বিধানসভা বা যে ইলেকশন, সেই সমস্ত বিধান পরিষদের ইলেকশন, এছাড়া প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত সমস্ত বিষয়টা কিন্তু ইলেকশন কমিশনই কিন্তু করে থাকে। এবং ইলেকশন কমিশন কনসিস্ট অফ ওয়ান চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড সাচ আদার নাম্বার অফ ইলেকশন কমিশনার অ্যাজ ডিসাইডেড বাই দ্য প্রেসিডেন্ট ফ্রম টাইম টু টাইম। একজন চিফ ইলেকশন কমিশনার থাকেন, প্রধান ইলেকশন কমিশনার, এবং তার সাথে সহকারী যে ইলেকশন কমিশনাররা থাকে, কিন্তু সেই বিষয়টা সময় বিশেষে বা সেটা প্রেসিডেন্টের দ্বারা কিন্তু নির্ধারিত হয় যে একজন চিফ ইলেকশন কমিশনারের সাথে আর কজন আদার্স ইলেকশন কমিশনার থাকতে পারবে।
পরবর্তী কোশ্চেন, a situation where we have people whose level of income is not sufficient to meet the minimum consumption expenditure is considered as। এই কোশ্চেনে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে এটা এমন পরিস্থিতি যদি দেখা যায় বা দেখতে পাওয়া যায় যখন আমরা অর্থাৎ সাধারণ মানুষের যে ইনকামটা একদমই পর্যাপ্ত হচ্ছে না দৈনন্দিন যে এক্সপেন্ডিচারগুলো আছে সেই এক্সপেন্ডিচারগুলোকে ফুলফিল করার জন্য, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? অ্যাবসোলিউট পভার্টি, রিলেটিভ পভার্টি, আরবান পভার্টি আর রুরাল পভার্টি। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। অ্যাবসোলিউট পভার্টি ইজ ডিফাইন্ড অ্যাজ আ স্টেট অফ deprivation for the basic human needs which includes ফুড, ড্রিঙ্কিং ওয়াটার, শেল্টার এক্সেট্রা। এটাকে রাইট অ্যান্সার হচ্ছে অ্যাবসোলিউট পভার্টি। অর্থাৎ যখন কোনো মানুষ অ্যাবসোলিউট পভার্টির আন্ডারে চলে যায় তখন কি বা কোনো একটা স্টেট যখন অ্যাবসোলিউট পভার্টির আন্ডারে চলে যায় তখন সেখানকার যে সাধারণ জনগণ তারা তাদের যে বেসিক নেসেসিটি অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান এই জিনিসগুলো কিন্তু তারা জোগাড় করতে একেবারেই অপারগ হয়ে যায়। পরবর্তী কোশ্চেন, ক্যাকটাস ইজ রেফার টু অ্যাজ। ক্যাকটাস কী ধরনের উদ্ভিদ? হাইড্রোফাইট, মেসোফাইট, জেরোফাইট, এপিফাইট। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। ক্যাকটাস ইজ আ জেরোফাইট প্ল্যান্ট সার্ভাইভিং ইন হট অ্যান্ড ড্রাই এনভায়রনমেন্টস দে নিড লিটল ওয়াটার। ক্যাকটাস জাতীয় উদ্ভিদকে জেরোফাইট বলা হয় তার কারণ তারা অত্যধিক গরম এবং খুব শুষ্ক পরিবেশেও অনেক দিন কিন্তু তারা জল ছাড়া বেঁচে থাকতে পারে। এদের সার্ভাইভালের জন্য খুব কম জলের কিন্তু প্রয়োজন হয়, সেই কারণে মরুভূমি এলাকাতে কিন্তু এই ক্যাকটাস জাতীয় অর্থাৎ কাঁটা জাতীয় এই জেরোফাইটস প্ল্যান্টের কিন্তু প্রচুর বহুল পরিমাণে দেখা যায়। পরবর্তী কোশ্চেন, পটেটো ইজ আ। পটেটো অর্থাৎ আলু আসলে কি? রুট, স্টেম, বাড অর ফ্রুট। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। প্ল্যান্টস আর ডিভাইডেড ইন 3 পার্টস, রুট, স্টেম অ্যান্ড লিভ। আমরা যদি কোনো একটা উদ্ভিদকে ভাগ করতে যাই তাহলে আমরা একটা উদ্ভিদকে মূলত 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে রুট অর্থাৎ মূল, যেটা মাটির সাথে যুক্ত থাকে। তারপরে মাটির থেকে উপরিভাগের যে অংশটা যেটা আমরা সবার আগে দেখতে পাচ্ছি স্টেম অর্থাৎ কাণ্ড, এবং কাণ্ড থেকে ছোট ছোট যে শাখা প্রশাখা বেরিয়ে আসছে এবং তার মধ্যে যে সবুজ যে অংশগুলোকে আমরা দেখতে পাচ্ছি সেগুলোকে বলছি আমরা পাতা বা লিফ। সেই রকমই potato is a tuber for stem because it has node and internode which are present in stem। কিন্তু এখানে পটেটো হচ্ছে গিয়ে কিন্তু মূলত একটা কাণ্ড, এবং একে কাণ্ড বলার কারণ হচ্ছে এর যে নোডটা সেই এর যে নোড এবং ইন্টারনোড এই পুরোটাই কিন্তু স্টেমের মধ্যে অর্থাৎ কাণ্ডের মধ্যে কিন্তু থেকে যায়। সেই জন্য অনেক সময় আলুকে কিন্তু মৃৎগত কাণ্ডের উদ্ভিদ কিন্তু বলা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, হোয়ার ইজ দ্য ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট লোকেটেড? ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের লোকেশন আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। অপশন এ দেরাদুন, অপশন বি ভোপাল, অপশন সি লখনৌ, অপশন ডি দিল্লি। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট ইজ লোকেটেড ইন দেরাদুন, উত্তরাখণ্ড। ইট ইজ অপারেটেড বাই ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশন। অর্থাৎ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটটা কিন্তু উত্তরাখণ্ডের দেরাদুনে গড়ে উঠেছে এবং এটা অপারেটেড হয় ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড ফাউন্ডেশনের দ্বারা। হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট বায়োস্ফিয়ার রিজার্ভ এস্টাবলিশড ইন ইন্ডিয়া? প্রথম ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় তৈরি করা হয়েছিল? অপশন এ নকরেক, অপশন বি কানহা, অপশন সি নীলগিরি, অপশন ডি পেরিয়াল। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। It became Biosphere Reserve in 1986. It is the southern part of Western Ghat. It is at the tri-junction of Karnataka, Kerala and Tamil Nadu. তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের এখানে এটা নীলগিরি, এবং নীলগিরি হচ্ছে গিয়ে কিন্তু প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ যেটা 1986 সালে কিন্তু তৈরি হয়, এবং এটা রয়েছে মূলত ওয়েস্টার্ন ঘাট পর্বত যে রয়েছে তার সাউদার্ন পার্ট অর্থাৎ তার দক্ষিণ দিকে, এবং এটা কিসের জাংশনে না কর্ণাটক, কেরালা এবং তামিলনাড়ু রাজ্যের জাংশনে কিন্তু এই নীলগিরি যে বায়োস্ফিয়ার রিজার্ভ এটা কিন্তু রয়েছে। পরবর্তী কোশ্চেন, দ্য কনস্ট্রাকশন অফ তেহেরি ড্যাম ইজ ডান অ্যাক্রস হুইচ রিভার? আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে তেহেরি ড্যাম যে
সেটা কোথায়, তেহরি ড্যাম যে ড্যামটা অর্থাৎ যে বাঁধটা, সেই বাঁধটা কোন নদীর উপরে কনস্ট্রাক্টেড অর্থাৎ তৈরি করা হয়েছিল? গঙ্গা, ব্রহ্মপুত্র, ভাগীরথী, যমুনা। রাইট অ্যান্সার ইজ অপশন সি, Tehri Dam built across river Bhagirathi in Tehri. Uttarakhand is a 1000 megawatt power project. It also holds a water reservoir for irrigation and municipal water supply. তেহরি ড্যাম কিন্তু তৈরি হয়েছিল ভাগীরথী যে নদী আছে সেই ভাগীরথী নদীর উপরেই কিন্তু তেহরি ড্যাম অর্থাৎ তেহরি বাঁধটা কিন্তু নির্মাণ করা হয়েছে এবং সেটা উত্তরাখণ্ডে। এটা সারা বছরে 1000 মেগাওয়াট মতো বিদ্যুৎ কিন্তু নিজে থেকে উৎপাদন করে থাকে। এই 1000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রজেক্টটা কিন্তু এই তেহরি ড্যামেই তৈরি করা হয়েছে। ইট অলসো হোল্ডস আ ওয়াটার রিজার্ভার ফর ইরিগেশন অ্যান্ড মিউনিসিপ্যাল ওয়াটার সাপ্লাই। এই তেহরি ড্যামের মাধ্যমে এই যে জলটা, বাঁধের যে জলটা, সেই বাঁধের জলটা কিন্তু সে রিজার্ভ করে রাখা হয় চাষাবাদের জন্য এবং সেই এবং উত্তরাখণ্ডের পার্শ্ববর্তী যে অঞ্চল রয়েছে সেইখানে খাদ্যের যে পানীয় জল সাপ্লাইয়ের জন্যও কিন্তু এই বাঁধের জল কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এই ছিল তোমাদের জন্য আজকের 10টি কোশ্চেন এবং অ্যান্সার। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগছে। যদি ভিডিওগুলি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি কিন্তু ভিডিওগুলো দেখতে হবে এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে হবে। আর যত পারো তোমাদের বন্ধুদের সাথে আমাদের চ্যানেলের ভিডিও তাদেরকে রেকমেন্ড করো এবং তাদেরকে শেয়ার করো। আজকে এটুকুই, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।